জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল সোহেলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি সরওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ, মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় আপনারা চিনেন, জানেন যে রিয়ার অ্যাডমিরাল সোহেল, তার বিরুদ্ধেও রিমান্ড প্রার্থনা করা হয়, 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও কাজী মনিরুল ইসলাম মনু, তাকেও যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়, সেখানে 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। এ ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। সেই সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে নানা নির্দেশনা দেন উপদেষ্টা। বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দর্শক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী অনেক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেমনটা বলছিলেন যে প্রায় বেশ অনেকক্ষণ যাবৎ আমাদের অপেক্ষার প্রহর বোধহয় শেষ হলো। সাবেক CAC নুরুল হুদা তাকে আদালতের সামনে সোপর্দ করা হয়েছিল এবং আদালত সমস্ত যুক্তিতর্ক শুনে প্রসিকিউশন টিমের যেই যুক্তিতর্ক তাতে সন্তুষ্ট হয় এবং শেষ পর্যন্ত সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের কাছে যে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমি আবারও বলছি, 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, যেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। 11টি কারণ দর্শিয়ে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম যে কারণ, সেই কারণটা হচ্ছে যে 2009 সালের যখন সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকায় অবস্থায় সেই সময় আসলে যে প্রধান বিচারপতি তাকে প্রলোভিত করে বা তাকে তার যেই অবস্থান, সেই অবস্থানকে পরিবর্তন করে নুরুল হুদা সেই সময় তিনি যে নির্বাচন ব্যবস্থা তাতে কিছুটা পরিবর্তন এনেছিল। এই কারণটা কিন্তু জানানো হয়। তার পাশাপাশি জানানো হয় অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা যে পতন বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল, সেই ঘটনাটাও কিন্তু ঘটার পেছনে অন্যতম মূল হোতা হিসেবে ছিলেন নুরুল হুদা। এর পাশাপাশি আরও বলা হয় যে নুরুল হুদা যিনি আছেন, তিনি নির্দিষ্ট যে ধারা দণ্ডবিধির 1971 171A, সে তার মতে যে ছদ্মবেশী যে নির্বাচন বা একেবারে যেটাকে আমরা বলি যে একেবারে লোক দেখানো নির্বাচন, যেই ভোটের সিদ্ধান্ত রাতে হয়ে যাওয়ার পরেও দিনের বেলা ভোটের
যে একটা নাটক, সেই নাটক সাজানোর কারণেও তার রিমান্ড চাওয়া হয়েছিল। এছাড়াও আরও অনেকগুলো প্রসঙ্গ ছিল, যেমন ঠিক 2017 সালের পর থেকে 2017, 18, 19, 20, 21, 22 এই সময়টাতে তিনি দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনের প্রধান হিসেবে, এবং সেই সময়টাতে তিনি বিভিন্ন ধরনের, বিশেষ করে শুধু নির্বাচন নয়, নির্বাচনের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তাতে করে একটা আমূল যাতে পরিবর্তন করা সম্ভব হয়, সেই বিষয়ে যে সর্বোচ্চ তার যে প্রভাব, সেই প্রভাব তিনি বিস্তার করেছেন। পাশাপাশি গুম, খুন এবং অন্যান্য যে সমস্ত অপরাধ, সেই সমস্ত অপরাধের কিন্তু তার কারণ দেখতে পাওয়া যায় বা জানা যায় বলে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যারা সদস্য তারা কিন্তু জানিয়েছেন। এছাড়াও একটু জানিয়ে রাখতে চাই যে তিনি যেই আসনের আসলে মানে যে আসনের তিনি ভোটার, পটুয়াখালী, সেই বরিশালের পটুয়াখালীর যে নির্ধারিত তার আসন, সেখানেও তার ভাগ্নে দ্বারা তিনি বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, এমন কিন্তু অভিযোগ জানিয়েছেন প্রসিকিউশন। তো এই ছিল হচ্ছে গালিব এখন পর্যন্ত আমার কাছে ঠিক আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ এখনো তাকে বের করা হয়নি। তাকে বের করা হলে সবশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। সিএমএম আদালত থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক। এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মবের শিকার হয়েছেন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার এ নিয়ে শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি, ব্যবস্থাও নিয়েছে। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। একটা আদর্শ ভিত্তিক পরিবেশে এ সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গেল 10 মাস ধরে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন। সরকারের নানা পদক্ষেপে সেন্ট মার্টিনের পরিবেশ ফিরতে শুরু করেছে বলে জানান তিনি। এই বিষয় কি? বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক ম্যাচ আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে সাবেক সিএসি কেএম নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধী হলেও তার আইনি ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে প্রত্যাশা করি। যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, কেউ যদি সরকারের ভেতরে ঢুকে নির্বাচনকে বানচালের চেষ্টা করে তবে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে 3 নির্বাচনে রাতের ভোটে জড়িত সব সহযোগী কর্মকর্তাকে আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করার দাবি জানান তিনি। বলেন, সাবেক সিইসি গ্রেপ্তারি প্রমাণ করে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। এছাড়া এনসিপির শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসি এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেবে না যাতে নির্বাচনও বিতর্কিত হয়। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো ব্যক্তি বা দলের হতে পারে না। নুরুল হুদা কথা শোনা নাই, জনগণের পক্ষ অবলম্বন না করে একদলীয় ওই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে মধ্যরাতে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতিকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছিল। আপনারা কি চেয়েছেন? আপনাদের মার্কা আমার জানার বিষয়, কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার, নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির।
দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে বৈঠক হয়। পরে নায়েবে আমির বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন হাইকমিশনার। নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আর্থিক অজুহাত দেখায় ইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইউএনডিপির মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য কানাডার হাইকমিশনকে বলেছে জামায়াত। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুনিয়াকে আবিষ্কার করার চেয়ে বড় নিজেকে আবিষ্কার করা। তিনি বলেন, গতবাধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নেই, তবে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ করে দেয় স্কাউটিং। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, জীবনের ভবিষ্যৎ রচনা হবে এই তরুণ বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। এই সময়ের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, শুধু আক্ষেপ নয়, নিজের জীবনের বন্ধ দরজা খুলে দিতে হবে, পাশাপাশি অন্যের জীবনের দরজা খুলে দেওয়ার দায়িত্ব স্কাউট সদস্যদের। স্কাউটসের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় শাপলা কাব অ্যাওয়ার্ড এবং জুলাই অভ্যুত্থানে ৮ জন শহীদ স্কাউট পরিবারকে সম্মাননা বিতরণ করেন প্রধান উপদেষ্টা। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ, আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না, দরজা খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো, এটা মস্ত বড় সুযোগ। এই বয়সে দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে করোনার। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 98 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1800 জনে। এছাড়া জেলায় মোট মৃতের সংখ্যা 5 জন। এরই মধ্যে দাউদকান্দি পৌরসভা এলাকা ও বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সময়ে বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছে 73 জন, আর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 224 জন ডেঙ্গু রোগী। অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের তালা খুলে দেয় তারা। পাশাপাশি নাগরিক সেবাদানকারী সব দপ্তরের তালা খুলে দেওয়া হয়েছে, তবে এখনও তালাবদ্ধ প্রশাসক এবং প্রকৌশলী দপ্তর। এদিকে নাগরিক সেবা চালু হলেও গ্রাহকের তেমন আনাগোনা শুরু হয়নি। কর্মকর্তাদের দাবি, এখনও নাগরিকরা সেবা চালুর কথা জানেন না বলে ভিড় কম। আর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, এতদিন দপ্তরে তালা থাকলেও মশক এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গেল 15 মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। আগের দিন 14 মে তারা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। একই সঙ্গে অন্যান্য সেবাদানকারী দপ্তরেও তালা দেয় ইশরাক সমর্থকরা। কোনো অসুবিধা হয় নাই, মানে ওরা বলে দিচ্ছে যে এই ফর্মগুলি নিয়ে আসেন, কাগজপত্রগুলো, তারপর আমরা করে দেবো আর কি, কাগজপত্র দিলে করে দেবো। আমাদের এই ডিপার্টমেন্ট হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন। আমরা শুধু এখান থেকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু করে দিচ্ছি, আর অন্যান্য যেখানে নাগরিক সনদ সব কিছুই চালু হয়ে গিয়েছে। এই নাগরিক সেবার ম্যাক্সিমাম সেবাগুলি আমাদের কোনোটা একদম পূর্ণাঙ্গ, কোনোটা সীমিত আকারে আমাদের চলমান ছিল, যেগুলি এখন পূর্ণোদ্যমে শুরু হয়েছে। কাল সকাল 10টার মধ্যে চাকরিতে পুনর্বহাল সহ 3 দাবি মেনে না নিলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে 3 দফা দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যেতে চাইলে শাহবাগে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই রাস্তা বন্ধ করে অবস্থান নেয় বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এতে কিছু সময় রাস্তা বন্ধ হয়ে যায় যান চলাচলও। পরে জনদুর্ভোগ বিবেচনায় ব্লকেড কর্মসূচি থেকে সরে এসে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আমরা যদি অপরাধী হয়ে থাকি আমাদের গুলি করে মেরে ফেলেন, এই শাহবাগে আমরা আসছি, আমাদেরকে মেরে ফেলেন। আর যদি অপরাধী না হয় আমাদের সুযোগ সুবিধা সহ আমাদের বহাল করে। আমাদের হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য, আমাদের জেলে যারা নির্দোষ আছে তাদের মুক্তির জন্য এবং এই শর্তহীন স্বাধীন তদন্ত কমিশনের জন্য আমরা আন্দোলন করতেছি। আগামীকাল সকাল 10টা পর্যন্ত যদি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো প্রকার কোনো ইতিবাচক ঘোষণা যদি না আসে, তাহলে আমরা আগামীকাল আবারও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে কর্মসূচি অব্যাহত রাখব। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। মেডিকেল কলেজের হলগুলো বসবাসের অনুপযুক্ত বলে জানিয়েছেন শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আকন। অন্যদিকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় এখনই ক্লাসে ফিরছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, নতুন ব্যাচকে আবাসন দেওয়ার মতো অবস্থা নেই, তবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চায় সবাই। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, রাতারাতি সম্ভব নয়, তবে যা দ্রুত করা সম্ভব তা দ্রুত করা হবে। যে বিষয়ে সময় লাগবে তা ধীরে ধীরে করা হবে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান বলেন, ছাত্রাবাসের জন্য নতুন ভবন এবং বিকল্প আবাসনের সকল প্রস্তাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় এখনই শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন না বলে জানান তিনি। যে আমাদের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যেন আমাদের পূরণ হয় এবং আমরা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারি। আপনাদের মাধ্যমে আমাদেরও আবেদন যে আমরা ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি। অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে। বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে, এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাআল্লাহ ক্লাসে ফিরে যাব এবং আমাদের আন্দোলন শেষ হবে। কিন্তু এখন যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে, সো এমত অবস্থায় আমরা আন্দোলন থামাচ্ছি না। এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ও এনবিআর সংস্কার কমিটিতে যৌক্তিক প্রতিনিধি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে 3 ঘন্টার কলম বিরতি পালন করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতিতে বন্ধ থাকে শুল্কায়ন কার্যক্রম। এ সময় চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাদের অধিকাংশ টেবিল ছিল ফাঁকা। যদিও আমদানি পণ্য ডেলিভারি নিতে শুল্কায়ন কাজ শেষ করতে C&F এজেন্টরা সকাল 9টায় উপস্থিত হন। রাজস্ব কর্মকর্তাদের ঘন ঘন কলম বিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি ও রপ্তানিকারকরা। যথাসময়ে শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে দেরি হচ্ছে। এতে গুনতে হচ্ছে 4 গুণ বেশি জরিমানা। বন্দরে তৈরি হচ্ছে কন্টেইনার ও জাহাজ জট। ফাইল জমে যাওয়ায় 2 দিনের কাজ শেষ করতে লাগছে 4 থেকে 5 দিন। বিঘ্নিত হচ্ছে রাজস্ব আহরণও। সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার রাতে ডিবি ঢাকার নবাবগঞ্জ থেকে আটক করেন তাকে। সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা সহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে রাজধানীর শেরেবাংলা থানায় একটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু সাইদ পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় অস্ত্রসহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। বিকেলে সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, দিরাই উপজেলার কুলঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা একবার একরার হোসেনের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে।
পরে গেল রাতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় গুলিতে আবু সাইদ নামের এক রাজমিস্ত্রি নিহত হয়। আটক করা হয় 4 জনকে। জব্দ করা হয় একটি বন্দুক ও 4টি পাইপগান সহ 7টি রামদা, 9টি বল্লম, 6টি বুলেট প্রুফ জ্যাকেট ও গুলি। সরকারের পক্ষ থেকে কোরবানির যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সকালে বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। এছাড়া তিনি বলেন, তথ্য উপাত্তের সঠিক তথ্য সরকারের পক্ষ থেকে দেয়া চামড়া শিল্পের জন্য জরুরি। এদিকে প্রতিটি ট্যানারির স্বতন্ত্র ইটিপি করার আহ্বানও জানান তিনি। রপ্তানির জন্য বিশেষায়িত চামড়া শিল্প নগরী তৈরি করতে হবে বলেও জানান ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবারের ঈদুল আজহায় 52% গরু রাস্তায়, 26% খোলা মাঠে এবং 3% গরু নির্দিষ্ট স্লটার হাউজে জবাই করা হয়েছে বলে উঠে আসে গবেষণায়। আগামী বছর থেকে ঈদুল আজহায় ট্যানারি ব্যবসায়ীদের বিনামূল্যে লবণ না দিয়ে প্রণোদনা দেয়া হবে বলে জানান বাণিজ্য সচিব। তিনি আসলে সেই সময় আসলে পাইকার বা ব্যাপারীর আচরণ হিসেবেই তিনি কেনেন, কিন্তু আদারওয়াইজ লবণযুক্ত বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের যে প্রতিষ্ঠানগুলো সারা দেশে ছড়িয়েছে তাদেরকে ব্যবহার করে এই তথ্য উপাত্তের সঠিকতাটি আনা জরুরি। নতুবা কোরবানির আগে যখন সরকার বসছেন আর বিভিন্ন পক্ষকে নিয়ে আলোচনা করে একটা হিউজ ডিমান্ডের কথা বলা হয়, তখন এবং বলা হয় যে হ্যাঁ আমরা সব কিনে ফেলবো, পরে দেখা যায় যে চামড়া ফেলে দেওয়া হয়। খাসির চামড়ার তো মূল্যই নেই। সেন্ট মার্টিন নিয়ে কোনো ঝুঁকি নেই। দেশের পূর্ব পশ্চিম 2 উপকূলেরই নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড তৎপর রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরে সফররত অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ারও আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক। সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে 2 দেশের যৌথ অংশীদারিত্বকে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি। সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা মানে ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে শুরু হলো 3 দিনের বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট। সোমবার বিইউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অষ্টমবারের মতো আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে দেশের 35টিরও বেশি খ্যাতনামা কোম্পানি। আয়োজনে থাকছে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কোম্পানি এনগেজমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম এবং শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব ভিত্তিক প্রস্তুতি ও কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী, ময়মনসিংহ সহ বেশ কিছু জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রসিদ ছাড়া অর্থ লেনদেনের অভিযোগে সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় দুদকের 3 সদস্যের দলটি জেলা, আঞ্চলিক ও অন্যান্য দপ্তরে নথিপত্র খতিয়ে দেখেন। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্থানান্তর ও অন্যান্য সেবায় রসিদ ছাড়া অর্থ লেনদেনের অভিযোগ করেন এক সেবাগ্রহীতা। তার ভিত্তিতে কারণ অনুসন্ধানে নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন তারা। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। তদন্ত শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। এছাড়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ ও পাবনা সহ বেশ কিছু জেলার নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। 2025-26 অর্থবছরে 2145 কোটি 42 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে, প্রায় ৩৩৯ কোটি টাকা। জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ ১২৫ কোটি টাকা, যার মধ্যে ১২ই পার খাল খননে ৫০ কোটি এবং ২১টি খাল পুনঃখননে আরও ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দ বেড়ে হয়েছে ৯ কোটি টাকা। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্পে বরাদ্দ ৫০ কোটি। বাজেটের আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নিজস্ব উৎস থেকে ১,০৪৫ কোটি এবং অনুদান ও ত্রাণ থেকে ১,০৯২ কোটি টাকা। এছাড়া নগরীকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তরের পাশাপাশি পর্যটন নগরী গড়ার ঘোষণা দেন মেয়র। এ সময় নাগরিকদের সহজে সেবা প্রাপ্তির জন্য আমার চট্টগ্রাম অ্যাপ চালু করেন মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে প্রকৌশল যান্ত্রিক উপবিভাগের জন্য ১ ইউনিট জিপ বাবদ ৭০ লক্ষ টাকা, ৫ ইউনিট 3 হুইল রোলার বাবদ ৯ কোটি ১০ লক্ষ টাকা, সর্বমোট ৩০ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আধুনিক মানের যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প পিসি সভার অনুমোদিত ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষমান। মেয়াদকাল জুলাই ২০২৫ হতে জুন ২০২৭। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও এক বিবৃতিতে জানান দেশটির সর্বোচ্চ নেতা। অন্যদিকে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে চলমান উত্তেজনায় ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আগের দিন পেন্টাগন জানায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার লক্ষ্যেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে তেহরান ও তেল আবিব। ইরানের ৬টি বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে ফের হামলা দাবি করেছে ইসরায়েল। এমন উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাউনিং স্ট্রিট জানিয়েছে ফোনালাপে দুই নেতাই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ভারত, পাকিস্তান, কানাডা, ফ্রান্স, গ্রিস, দক্ষিণ কোরিয়ার রাজপথে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। ভারতের কলকাতায় ট্রাম্প বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পুড়িয়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এছাড়াও বিক্ষোভ হয়েছে পাকিস্তানেও। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করায় ক্ষুব্ধ পাকিস্তানিরা। মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কানাডা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। সে সময় ট্রাম্প বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। ইরাকের মতো ইরানেও যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে চায় বলে অভিযোগ করেন তারা। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কমেছে ইরানিয়ান মুদ্রার চাহিদা। এমনকি তুরস্ক সীমান্তে ইরানি মুদ্রা বিনিময়ে অনীহা দেখাচ্ছেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালীন যেখানে ১ লিরার বিনিময় মূল্য ছিল ২,০০০ ইরানিয়ান রিয়াল, দর বেড়ে তা হয়েছে ২,৫০০ রিয়াল। একই সঙ্গে তুরস্ক সীমান্তে বেড়েছে মোবাইল সিমের বেচা বিক্রি। ইরানের অভ্যন্তরে নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী এলাকাগুলোতে এসে নতুন সিম কিনে স্বজনের সঙ্গে যোগাযোগ করেন অনেকে। গত ১৩ জুন দেশটিতে ইসরায়েলি হামলার পর থেকেই সীমান্ত দিয়ে তুরস্ক যাচ্ছেন অনেক ইরানি। সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোববার ডুয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় এ ঘটনা ঘটেছে। প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলছে হামলাকারী আইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যদিও এখন পর্যন্ত আইএস এ হামলার দায় স্বীকার করেনি। গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা। যদিও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। পুরো বিশ্বের চোখ যখন ইরান ইসরায়েল সংঘাতের দিকে, তখনও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ।
ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজায় নিহত হয়েছে অন্তত 51 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55,960 জনে। রোববার গাজার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি ত্রাণ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। এতে সাহায্য নিতে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। ইউক্রেন ভূখণ্ডে রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন। গতকাল রাতে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়ার সেনারা। এতে শহরটির মেট্রো স্টেশনের ফটক ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি বহুতল ভবনে আগুন লেগে যায়। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এমনকি সোমবার সকালেও কিয়েভের আকাশে রাশিয়ান ড্রোন উঠতে দেখা যায়। অবশ্য এদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইউক্রেনীয় সেনারা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। প্রায় 2 বছর পর আবারও জাতীয় দলে মোহাম্মদ নাইম শেখ অফ ফর্মের কারণে বাদ পড়লেও সম্প্রতি বিপিএল আর ডিপিএলে পারফরমেন্সের পুরস্কার পেলেন তিনি। ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। অধিনায়ক মেহেদী মিরাজের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আছেন 2 উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনিক ও লিটন দাস। 2 বিশেষজ্ঞ স্পিনার আর 5 পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে। পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। লম্বা সময় ধরে ইনজুরির সঙ্গে লড়ে ফিরছেন তাসকিন। অন্যদিকে মুস্তাফিজ আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও। 2 জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে 5 জুলাই, 8 জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে হবে পাল্লাকেলে। মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল। তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয়, সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন। তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখনো হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স। ইবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে, সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। মালয়েশিয়া অনুষ্ঠিত ওয়ার্ল্ড বিগেস্ট ডুয়ালথন পাওয়ারম্যান মালয়েশিয়া 2025-এর ক্লাসিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করে লাল সবুজের পতাকা উড়ালেন ট্রায়ালেথ মোহাম্মদ ফারুক হোসেন। পেশাগত জীবনে তিনি ব্যাংকে কর্মরত আছেন। 3 ঘন্টা 38 মিনিট সময় নিয়ে 10 কিলোমিটার দৌড়, 60 কিলোমিটার সাইক্লিং শেষে আবারও 10 কিলোমিটার দৌড় সম্পন্ন করেন। সম্প্রতি মেরিন ড্রাইভে আয়োজিত বৈশাখী ট্রায়ালথনে অ্যামেচার ক্যাটাগরিতে 2য় স্থান লাভ করেন তিনি। এছাড়াও 2023 সালে থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ওশানম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 2024 সালে মালয়েশিয়ায় আয়রনম্যান অংশগ্রহণ করেন। 2022 ও 2023 সালে টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতরে বাংলা চ্যানেল 16.10 কিলোমিটার দূরত্ব 2 বার পাড়ি দিয়েছেন এই অ্যাথলিট। ফারুক পৃথিবীর সবচেয়ে কঠিনতম ইভেন্ট আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছিলেন, যেখানে তাকে 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.195 কিলোমিটার দৌড়ে সম্পন্ন করতে হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।